আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। তো আশা করছি শুনতে পাচ্ছ সকালে। একটু কমেন্টস করে জানাও শুনতে পাচ্ছ কিনা। ওকে, সকলে দ্রুত জয়েন করে ফেলো, আমাদের ক্লাস এখন শুরু হয়ে যাবে। আচ্ছা, চতুর্থ অধ্যায় শুরু করবো আমরা। চতুর্থ অধ্যায়ের পরে আজকে ক্লাস নেবো ইনশাল্লাহ। চতুর্থ অধ্যায় প্রাণী বিজ্ঞান পরিচিতি, এই কোর্সের আন্ডারে অধ্যায় 4 প্রাণী জীবনের এটি আমরা শুরু করবো আজকে। ওকে, আশা করি সকলে ভালো আছো। ওকে, এখন তোমাদেরকে আমি কমেন্টস দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্টস এখন দেখতে পাইনি। তো ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। মিজান, শুনতে পাচ্ছ, ভেরি গুড। আয়শা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ফাতেমা, শরীফুল, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আরো একটা ক্লাস নিয়ে, তো নতুন একটা অধ্যায় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আর কি। তো এই অধ্যায়টা বেশ বড় এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং কিছু বেসিক জিনিস তোমাদের সাথে আগের সাথে মিলে যাবে। শিমুল, ওয়ালাইকুম আসসালাম। তো চলো যাই, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটি। ওকে, সো প্রথমে যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো কোষ নিয়ে কথা বলবো আমরা। কোষ, বলবো হলো কোষ নিয়ে। Okay? কোষ নিয়ে কথা বলবো।
ওকে, তো তোমরা জানো যে কোষের যে হিস্টোরিটা ইন্টারমিডিয়েটে তোমরা অনেকটাই জেনে এসছো যে কোষ নিয়ে কিছু হিস্টোরি আছে, যে এটা কিভাবে আবিষ্কৃত হলো বা কি ঘটনাগুলো ঘটেছিল। তোমরা জানো যে 1665 সালে রবার্ট হুক, সে আসলে একটা মানে বোতলের ছিপি, সেই ছিপিকে সে পানিতে ভেসে থাকতে দেখলো আর কি। তো এটাকে পানিতে ভেসে থাকতে দেখার পর সে ভাবলো যে কাঠ কেন পানিতে ডুবে গেল না, এটা তো আসলে ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন ডুবে গেল না, কি কারণে, এর মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, যে কারণে কি তার ওজনটা কি পানি থেকে হালকা হয়ে গেছে, এই জন্য সে পানির উপর ভাসছে। তো তখন সে কি করলো, তার নিজের আবিষ্কৃত একটা অনুবীক্ষণিক যন্ত্র ছিল, সেটার নিচে এই কাঠের যে কর্কটা ছিল আর কি, দেখেন বোতলের যে সিপি, তোমরা আসলে কর্ক নিশ্চয়ই বোঝো আর কি, যে ধরো এটা একটা বোতল, আগে আমরা অনেক সময় দেখতাম যে কিছু কাঁচের বোতল কাঠের একটা এরকম সিপি, এটাকে আমরা সিপি বলি আর কি, এরকম এরকম সিপি যেরকম করে আটকানো রাখা হতো আর কি। এখন তো এরকম মানে কর্কগুলোকে এগুলো পেঁচিয়ে রাখা হয় আর কি, তো ওগুলোকে ডিরেক্ট ঢুকিয়ে রাখি দেওয়া হতো কাঠের সিপি দিয়ে আর কি। সো ওই যে কাঠের সিপিগুলো আছে, ধরো এটা একটা বোতল, কথার কথা, তো এই বোতলটা এরকম একটা কাঠের সিপি দিয়ে দেখতো, এটি দাগটা যে হলুদ কালারে যে দেখতে পাচ্ছ, এরকম একটা কাঠের সিপিতে আটকানো থাকতো। এই কাঠের সিপিটা ছিল, তো সেটা যখন পানিতে ভাসলো, তো তখন তারা ভাবলো যে কি ব্যাপার, এটা পানিতে ভাসছে কেন, মানে সে রবার্ট হুক ভাবলো আর কি, এটা কেন পানিতে ভাসছে। তখন সেটা চিন্তা করলো যে আসলে ঘটনাটা কি। তো এখানে একটা পানির পাত্র আছে, পানি, এই কাঠের সিপিটা এখানে ভাসতেছে, তো ভাবলো যে কেন ভাসতেছে, তখন সে এটাকে স্লাইস করলো, এই কাঠের সিপি যেটা ছিল, ধরো এটি সেই কাঠের সিপি, সে টুকরো টুকরো করলো, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম স্লাইস করলো, কেটে সেই স্লাইসটা সে মাইক্রোস্কোপের নিচে দেখলো। দেখার পর সে বিস্ময়ে দেখতে পেলো যে আসলে এমন একটা বিষয়টা সে দেখতে পেলো, ধরো ঠিক এরকম এরকম অসংখ্য কি আছে, ঘর আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরকম অসংখ্য সে ঘর দেখতে পেলো। তো এই যে ঘরগুলো, সেই ঘরগুলোকে দেখতে অনেকটা প্রকোষ্ঠের মতো, অথবা যে জেলখানার যে সেল আছে এক একটা কক্ষ, তার সাথে তুলনা করতে পারে। তো সেই অনুযায়ী সে নাম দিল কি, এটার নাম দিল কি সেল, নাম দিল, এগুলোর নাম দিল কি সেল। তো এটা কত সালে দিলে সে, 1665 সালে। তো এরই মাধ্যমে কিন্তু রবার্ট হুক সে কোষ আবিষ্কার করলো, 1665 সালে সে কোষ আবিষ্কার করে ফেললো। তবে সে অবশ্যই একটা মৃত কোষ আবিষ্কার করেছে, তো এটা মাথায় রেখো। তো রবার্ট হুক, এই জন্য রবার্ট হুককে আমরা কি বলি, কোষ বিদ্যার জনক বলা হয় আর কি। এই এই কোষ এভাবে আবিষ্কার করার ফলে সে মূলত আসলে কিন্তু জীবিত কোনো কোষ দেখে নাই, সে আসলে মৃত কোষ দেখেছিল। এবং তোমরা জানো যে কোষের যে প্রাচীর আছে, ধরো এটা একটা কোষ, কোষের বাইরে কি থাকে, এরকম প্রাচীর থাকে না, প্রাচীর মনে করো, একটা প্রাচীর। So, এই যে বাইরে একটা প্রাচীর থাকে, শুধু সেই প্রাচীরটাই ছিল, কিন্তু তার সামনে যে আমি এই কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই প্রাচীরটা ভিতরে যে সজীব বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু মারা গেছে। কারণ তুমি দেখো যে তুমি যে কাঠের বস্তুটা ব্যবহার করো আর কি, তো সেই কাঠ তো একসময় গাছ ছিল, তো সে তো মারা গেছে আর কি। তো মারা যাওয়ার পরেও আহ, সে নিশ্চয়ই তার সজীব কোষে যে সজীব বস্তুগুলো থাকা দরকার, নিশ্চয়ই সেগুলো নেই। তো এই হলো বিষয় আর কি। আচ্ছা, আহ, তো সেগুলো মারা গেছে আর কি। তো মারা যাওয়ার ফলে শুধু কোষ প্রাচীর বিদ্যমান রয়েছে আর কি। তো কোষ প্রাচীর বিদ্যমান থাকার কারণে ব্যাপারটা কি হয়েছে, যে সে কিন্তু কোষের ভিতরে সজীব কোনো বস্তু দেখতে পায়নি, শুধুমাত্র একটা মৃত কোষ দেখতে পারছে, এবং সেই মৃত কোষে কি আছে, শুধুমাত্র কোষ প্রাচীর ছিল কিন্তু। তো এই হলো মোটামুটি এই ব্যাপার। তো এইভাবে কিন্তু রবার্ট হুক কি করে কোষ আবিষ্কার করে ফেলে আর কি। তো আমরা লিখেছি রবার্ট হুক, তোমরা লিখে নাও রবার্ট হুক। ওকে, রবার্ট হুক কি করছে, এই প্রথম কোষ আবিষ্কার করছে আর কি, অর্থাৎ সে মৃত কোষ দেখেছিল আর কি। তো এরপরে কিন্তু আরেকজন বিজ্ঞানী আসলো, সে হলো অ্যান্টনি ভন লিয়েন হুক। অ্যান্টনি ভন লিয়েন হুক, অ্যান্টনি ভন লিয়েন হুক। এই লিয়েন হুক কিন্তু ঠিক তার প্রায় 9 বছর পরে, অর্থাৎ 1674 সালে সে কিন্তু আবার সে কোষ আবিষ্কার করে। সে কি করে,
বৃষ্টির পানি ছিল, তো সেই বৃষ্টির পানি সে ভালো করে পর্যবেক্ষণ করলো, করার পর সে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীব দেখতে পেলো, অণুজীব দেখতে পেলো। এর নাম হলো অ্যানিমাকিউল। অ্যানিমাকিউল, তো এরকম সে নাম দিল আর কি, অ্যানিমালকিউল। হ্যাঁ, সো তার মানে হলো ক্ষুদ্র জীব সে দেখতে পেলো আর কি, এটাকে ক্ষুদ্র জীব সে দেখতে পেলো, ঠিক আছে। সো এই যে দেখতে পারলো আর কি। তো পরবর্তীতে সে এইখান থেকে সে আসলে প্রকৃতপক্ষে সে কি করলো, আসলে জীবিত কোষ সে আবিষ্কার করে ফেললো। দ্যাটস মিন সে আসলে কি দেখেছিল, আসলে একটা ব্যাকটেরিয়া দেখেছিল আর কি, ব্যাকটেরিয়া। হ্যাঁ, সে আসলে একটা ব্যাকটেরিয়া দেখেছিল, বৃষ্টি পানিতেই ব্যাকটেরিয়া ছিল। হ্যাঁ, বৃষ্টি পানিতে এরকম ব্যাকটেরিয়াটা ছিল আর কি, সেই ব্যাকটেরিয়াটার সাথে জীবিত কোষ দেখতে পারছে। তো তোমাদের এখানে কিন্তু দুটো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যে কোষ কত সালে আবিষ্কৃত হয়েছে, কোষবিদ্যার জনককে, ঠিক আছে, তারপরে মৃত কোষকে আবিষ্কার করছে, জীবিত কোষকে আবিষ্কার করছে, এই হলো বুঝছে। আচ্ছা, শরীফুল বলতেছে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগছে, আজ ক্লাস করতে পারছি না, পরে করতে। হ্যাঁ ঠিক আছে, তুমি পরে রেকর্ড দেখে নাও, সমস্যা নেই, তুমি রেস্ট নাও। হ্যাঁ, দ্রুত সুস্থ হয়ে যাও। শরীফুলের জন্য সুস্থতা কামনা করছি, তুমি সুস্থ হয়ে ওঠো। ওকে, তো যেটা বলছিলাম আর কি, তো কোষ নিয়ে আমরা কথা বলছি। তো এই হলো কোষটা, হালকা একটু ধারণা আমরা দিয়ে দিলাম। তো এবার আসো, এরপরে অংশ আমরা চলে যাচ্ছি, যে কোষ মতবাদ নিয়ে আমরা কথা বলবো, কোষ মতবাদ। ওকে, তো কোষ মতবাদ কিন্তু দেওয়া হয় 1838 সাল থেকে 1839 সাল, এই সময়গুলি কিন্তু কোষ মতবাদ প্রদান করা হয়। হ্যাঁ, কোষ মতবাদ, কোষ মতবাদ। তো কোষ মতবাদ প্রদান করছে কি, টিউডর সোয়ান, তো স্লাইডেন, হ্যাঁ, স্লেইডেন, এম জে স্লেইডেন, তোমরা শুধুমাত্র সোয়ান এবং স্লেইডেন মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে, বা স্লাইডেন যেটা বলো আর কি, স্লেইডেন বা স্লাইডেন এভাবে মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে, মুছে গেল। স্লাইডেন, হ্যাঁ, তাহলে কোষ মতবাদ প্রদান করছে কে, দুজন বিজ্ঞানী, থিওডর সোয়ান, উনি ছিল হলো প্রাণী বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, আর স্লাইডেন কি ছিল, উদ্ভিদ বিজ্ঞানী। দেখো, উদ্ভিদ বিজ্ঞানী প্রাণী বিজ্ঞানী দুজন মিলে কিন্তু এই মতবাদটা দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে যেহেতু কোষ নিয়ে মতবাদ দিচ্ছে, কোষ উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে আর কি। এখন দেখা গেল যে প্রাণী বিজ্ঞানী শুধু কোষ নিয়ে কিছু করে বলেছে, উদ্ভিদ বিজ্ঞানী মাইন্ড করতে পারে বা উদ্ভিদ আলাদা নাও নিতে পারে, তাই না? মজা করে বললাম যদিও। তো দেখো দুজনই কিন্তু এখানে উপস্থিত আছে, তো দুজন মিলেই কিন্তু এই মতবাদ দান করছে আর কি। ওকে, এই দুজন মিলে মতবাদ দান করছে। কোষ মতবাদ কে দান করছে, দুজন বিজ্ঞানী। কত সাল দিচ্ছে, 1838 থেকে 1839 সালে। কে কে দিচ্ছে, একজন হলো থিওডর সোয়ান, ও হলো স্লাইডেন। থিওডর সোয়ান ছিল একজন প্রাণী বিজ্ঞানী এবং স্লাইডেন ছিল একজন উদ্ভিদ বিজ্ঞানী। ঠিক আছে, এই হলো তারা কোষ মতবাদ দান করছে। কোষ মতবাদে কিন্তু অনেক কথা আছে, অনেকগুলো বিষয় নিয়ে তারা কথা হয়েছে। মূল যে জিনিসটা সোয়ান যেটা বলছে আর কি, সোয়ানের কথাটা একটু মাথায় রেখে আমরা কয়েকটা কথা বলছে, যদিও ধরো সোয়ান যেটা বলছে আর কি, যে সকল জীব, সকল জীব, সকল জীবই তৈরি হয়েছে কোথা থেকে, হয় কোষ ও কোষ থেকে নিঃসৃত বস্তু থেকে, মানে কোষ উদ্ভূত, উদ্ভূত
বস্তু থেকে। সে কি সোয়ান কি বলে গেল যে যত জীবই তৈরি হয়েছে, ধরো আমরাও জীব, আমাদের শরীরে যে গঠিত হয়েছে সেগুলি হয় কোষ অথবা কোষ থেকে উদ্ভূত কোনো কিছু দিয়েই আমাদের শরীরটা কি হয়েছে, তৈরি হয়েছে। সেই এই তথ্যটা সে দিয়ে গেল আর কি। সেরকম তথ্য কিন্তু চলমান থাকলেও কিন্তু আরো অনেক বিজ্ঞানী অনেক ধরনের তথ্য দিয়ে গেছে আর কি। কেউ বলছে যে আগের যে কোষ ছিল, পূর্বের কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়েছে আর কি, পূর্বের কোষ থেকে নতুন কোষ বিভাজিত হয়, এই তথ্যগুলো কিন্তু তারা দিয়ে গেছে। তো সার্বিকভাবে যত বিজ্ঞানী যত তথ্য দিয়ে যাক না কেন, এই মূলত এই পুরো কোষ তত্ত্বের তিনটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি। কোষ তত্ত্ব বা কোষ মতবাদ, তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, তিনটা বিষয় নিয়ে কথা বলছে। সো সেই তিনটা বিষয়গুলো কি কি আমরা সেগুলো নিয়ে কথা বলি। এই তিনটে হলো মেনলি, যদিও পাঁচটা তোমাদের বইতে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করছে, তিনটে মেনলি আমরা আলোচনা করবো আর কি। হ্যাঁ, ওকে। এক নাম্বারটা আমরা বলে ফেলছি, সেটা হলো যে সকল সকল জীব কোষ থেকে তৈরি হয়েছে, কোষ থেকে তৈরি হয়। ঠিক আছে, এই একটা কোষ, কোষ থেকে তৈরি হয় বা কোষ দিয়ে তৈরি হয়েছে। দেখে না আমি দিয়ে বলি সেটা ভালো হয় আর কি। সকল জীব কোষ দিয়ে তৈরি হয়েছে। কোষ দিয়ে, সকল জীবই কোষ দিয়ে তৈরি। ধরো আমরা আমরা জীব, তো আমরা কি দিয়ে গঠিত হয়েছি? কোষ দিয়ে গঠিত হচ্ছে, সে কথাটা এখানে বলছে। ওকে, সো সিম্পল হিসাব। 2 নাম্বার, যে পূর্বের কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। এক নম্বর হলো কি সকল জীব কোষ দিয়ে তৈরি, আর 2 নম্বর হলো কি আগে যে কোষটা ছিল সেই কোষ থেকে কি হয়েছে, নতুন কোষে তৈরি হয়েছে। সেটা হলো 2 নম্বর। ওকে, আর 3 নম্বর হলো কি জীবের সকল কার্যক্রমের একক কার্যক্রমের একক হলো কি কোষ। জীবের যত কার্যক্রম হয়, আমরা বলি না জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ, ওইটাই মূলত সেই কথাটা। জীবের সকল কার্যক্রম একক হলো কি কোষ। ঠিক আছে, একটু কমেন্টস দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো তো নাকি চুপচাপ আছে সব? হ্যাঁ, তাহলে সকল জীব কিতে তৈরি, কোষ দিয়ে তৈরি, এটা একটা। ঠিক আছে, আগের কোষটা কোনখান থেকে, আগের কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, এটা একটা। আর শেষে কি বললাম যে জীবের সকল কার্যক্রম কি হয়, কার্যক্রমের যে একক সেটা হলো কি কোষ। জীবের সকল কার্যক্রমের একক হলো কি কোষ। এই হলো 3টা পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে আর কি। আরো বলা যায়, আরো আরো 2টি চাইলে বলা যায় আর কি। সো এই 3টা একটু মোটা দাগে মনে রাখবে আর কি। এটা কিন্তু মেইনলি কিন্তু এই 2টি। হ্যাঁ, এবং কোষকে বলতেছে বংশগতির বাহকও বলতেছে আর কি। 4 নম্বর কোষ হলো বংশগতির বাহক। বংশগতির বাহক না, আমরা কিন্তু জানি বংশগতির ধারক ও বাহক হলো কি ক্রোমোজোম। সো কোষকে কেন বলতেছে, কারণ দেখো আমরা এখন যে সংজ্ঞাটা দেই আর কি, তো সেই সংজ্ঞাটা কিন্তু অনেক আধুনিক সংজ্ঞা আর কি। মানে আমরা, ওরা যখন এই সংজ্ঞাটা দিয়েছে তখন কিন্তু কোষ নিয়ে আসলে বেশি কিছু আবিষ্কৃত হয়নি আর কি। ধরো মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, মানে মানে জটিল ইলেকট্রনিক মাইক্রোস্কোপ গুলো আবিষ্কার হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, কোষের ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সে সম্বন্ধে তারা জানতেই পারেনি আর কি। তো সালটা কত মনে আছে কি, সেই 1838 থেকে সেই 1839, বুঝতেছো? এই সময় কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারই হয় না, ক্রোমোজোমই আবিষ্কার হয়নি তখন। ঠিক আছে, সো যেহেতু এগুলো হয়নি আর কি, মাত্র মানে 1831 সালে তোমার আবিষ্কার হয়েছিল, নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে, এ পর্যন্ত গেছে। তো যে কোনো ওই বিষয়গুলো অজানা ছিল আর কি। তো তখন যেহেতু ধরো আমরা এখন বলে কি জীবদের গঠন যে কি বলে
জীবের বংশগতির ধারক ও বাহক কি? ক্রোমোজোম। তো এখন যেহেতু ক্রোমোজোম কোষের মাঝখানে থাকে, তো কোষ যেহেতু এই বৈশিষ্ট্যগুলো মানে ক্রোমোজোমকে ধারণ করে নিয়ে যাচ্ছে, ওই সেন্সে তখন তারা বলছিল কোষ হলো বংশগতির বাহক হিসেবে কাজ করতে পারে। এটা একটা কথা বলছে। হ্যাঁ, তো এই চারটে মোটা থেকে মনে রাখো আর কি, জানলে হবে আর কি। এবার আসো, আমরা কিন্তু মতবাদ দিয়ে ফেললাম আর কি। তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা এখানে? এই কোষ মতবাদ নিয়ে আমরা কথা বললাম, চারটা পয়েন্টে আমরা কথা বলেছি আর কি। এক নম্বর বলেছি সকল জীব কোষ দিয়ে গঠিত হয়। দুই নম্বর বলছি যে যে পূর্বের কোষ থেকে পরে নতুন কোষ তৈরি হয়। 3 নম্বর বলছি যে হলো জীবের সকল কার্যক্রম একক হলো কি কোষ। আর 4 নম্বরে কি আমরা বলছি যে কোষ হলো বংশগতির বাহক। কোন সেন্সে? কারণ ওই যে কোষের মাঝখানে কি থাকে, ক্রোমোজোম থাকে। তো এই সেন্সে কোষকে আমরা বলতে পারি কি বংশগতির বাহক। আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, প্রশ্ন আসছে। জিন, নসিব, জিন দিয়ে কি বোঝাতে চাচ্ছ ক্লিয়ার করো আর কি। তারপর শিমুল বলছে যে স্যার পূর্বের কোনো কোষ থেকে নতুন কোষ কি বিভাজনের মাধ্যমে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই এটা বিভাজনের মাধ্যমে তৈরি হবে আর কি। ওকে, তো সেই বিভাজনের প্রক্রিয়া এক একটা এক এক হতে পারে, মাইটোসিস, মিয়োসিস, যেভাবে হোক এটা হবে, কিন্তু বিভাজনের মাধ্যমে কিন্তু এটা তৈরি হবে। আর নসিব বলছে শুধু জিন লিখে রাখছো। জিন বলতে আসলে জিন বলতে কি বোঝায়? ডিএনএ এর একটা খণ্ডিত অংশকে বলা হয় কি জিন, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, ওইটাকে বলা হয় জিন বলা হয়। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কোষ তত্ত্ব যে প্রদান করছিল সেগুলো নিয়ে কথা বলা হলো। যে থিওডর সোয়ান এবং স্লাইডেন কি কি, জে স্লাইডেন সে কি কি তথ্য প্রদান করছিল 1838 থেকে 1839 সালে, সেটা কিন্তু আমরা আলোচনা করলাম আর কি। যে হলো এই হলো কোষ তত্ত্বের 4-5টি পয়েন্ট আর কি। তো আসলে দিয়ে দেবো আর কি। এবার সব কোষ তত্ত্ব তারা প্রদান করছে, আমরা বুঝতেই পারতেছি তারা অনেক আগে 1838, 1839 ওই সময়গুলোতে তারা হলো এই কোষ তত্ত্ব প্রদান করছে আর কি। সেই কোষ তত্ত্ব কিন্তু অনেক ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, সীমাবদ্ধতা থাকতে পারে আর কি। ঠিক আছে, নসিব বলছে বংশগতির মূল কণিকা জিন। হ্যাঁ, ঠিক আছে, বংশগতির মূল কণিকা। সরি। তো এখন হলো আমরা সীমাবদ্ধতা আলোচনা করবো যে এই কোষ তত্ত্বে কি কি মানে দুর্বলতা আছে, কোন জায়গায় কি কি ত্রুটি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো চলো যাই। মূলত 5-6টা পয়েন্টে আলোচনা করছে এরা। তো আমরা উম, খুব মানে 3 পয়েন্টে তোমাদের আলোচনা করে দেবো আর কি, যে মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, কোষ তত্ত্বের সীমাবদ্ধতা। কোষ তত্ত্বের সীমাবদ্ধতা। হ্যাঁ? তো কি কি সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা কথা বলছি। এক নম্বর আসো, এক নম্বর বলছে যে যে সকল কোষ মানে সকল জীব, সবগুলো জীবকে বলা হয়েছে যে তারা কোষ দিয়ে গঠিত হয়েছে আর কি। ঠিক আছে, এখন বর্তমান বিজ্ঞানের যে কথা আর কি, তার হিসাব মতে যে যে সকল জীব যদি কোষ দিয়ে তৈরি হয়, তার মানে আম, কোষটা অবশ্যই কি থাকতে হবে, আগে থেকে উপস্থিত থাকতে হবে আর কি। কিন্তু বিজ্ঞানীদের ধারণা, বিজ্ঞানী বলছে যে পৃথিবীর বয়স হলো তোমার পৃথিবীর বয়স, হুম, পৃথিবীর বয়স কত? এনি আইডিয়া পৃথিবীর বয়স কত? প্রায় 500 কোটি বছর, বলতে 475 কোটি বছর। তো এটাকে আমরা ধরে নেবো 500 কোটি বছর। তোমরা যারা এই বইটা ফলো করতেছো, যে প্রাণীবিজ্ঞান পরিচিতি যে বইটা আর কি, কবির পাবলিকেশনে, তো এই বইয়ে কিন্তু এখানে 5 কোটি বছর দেওয়া আছে, এটা ভুল আছে। হ্যাঁ, এটা হবে 500 কোটি বছর। কারেকশন করে নাও, আমার শীট যেটা দেবো সেখানে কিন্তু কারেকশন করা থাকবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, ঠিক আছে, তো এটা কারেকশন করে নাও তোমাদের বইতে। এটা হবে কি 500 কোটি বছর। তাহলে পৃথিবীর বয়স হলো 500 কোটি বছর। তো বিজ্ঞানীরা বলছে যে তো জীবের মানে মানে প্রাণের আবির্ভাব হয়েছে কত বছর আগে? প্রাণের আবির্ভাব হয়েছিল 120 কোটি বছর আগে। প্রাণের আবির্ভাব করছে কত? 120 কোটি বছর আগে। তো পৃথিবীর বয়স হলো 500 কোটি বছর,
আর প্রাণের আবির্ভাব ঘটছে 120 কোটি বছর আগে। তো এখন তাদের কথা হলো যে 500 কোটি বছর আগে পৃথিবী হয়েছে, তাহলে যদি জীব যদি শুরু থেকে থাকতো আর কি, তবেই গা সম্ভব ছিল যে শুরু থেকেই কোনো জীব আছে, সেই জীব থেকে কি হয়েছে যে জীবগুলো গঠিত হয়েছে কোষ দিয়ে আর কি। কিন্তু যেহেতু 120 কোটি বছর আগে জীবের উদ্ভব ঘটছে, তার আগে কোনো জীব ছিল না বা কোষ ছিল না আর কি। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে এই তথ্যটা আসলে ভুল আর কি, অর্থাৎ কোষ দিয়ে জীব গঠিত সেটা তারা মানে সবসময় বলতে চাচ্ছেন আর কি। এই হলো বিষয়। 460 কোশ্চেন না, এটা আসলে ভেরি করে, এক এক জায়গায় এক এক তথ্য দেওয়া আছে, এটা এক্সাক্ট কোনো তথ্য না। ধরো তুমি 460 কোটি কোনো এক জায়গায় পাইছো আর কি, কিন্তু এটা ভেরি করে। আসলে আসলে তো এক্স্যাক্টলি কেউ জানে না আসলে কত কোটি বছর আগে বলছে, একটা ধারণা আর কি। হ্যাঁ, 1.2 বিলিয়ন মানেই হলো 120। হ্যাঁ, 120 কোটি। নাসিব বলছে 1.2 বিলিয়ন মানে কি, 1 বিলিয়ন সমান 100। এখান থেকে আর কি 1.2 বিলিয়ন বছর না, 120 কোটি বছর আর কি। তো এই হলো ব্যাপার। তো তারা বলছে যে তাহলে দেখো, যে ওই সময় তো কোনো অস্তিত্ব ছিল না, তাহলে ওই অর্থে বলতে পারে কোন কোষে, এই যে পৃথিবীতে সর্বদা কোষ দিয়ে মানে মানে জীবের অস্তিত্ব ছিল না, সেখানে কোষ কোথা থেকে আসবে আর কি। তো এই হলো বিষয়। তাহলে এইটা হলো তারা এটা প্রোটেস্ট করছে আর কি, স্ট্রংলি প্রোটেস্ট করছে আর কি। ঠিক আছে। তো তারা বলছে যে আসলে যে যে সকল জীব কোষ দিয়ে তৈরি, সেটা বলতে গেলে আগে কোষের তো অস্তিত্ব থাকতে হবে। তো তারা বলছে যে কোষ আসলে ওই অস্তিত্ব ছিল না, তবে তারা যেটা বলতে চায় সেটা যে কোনো রাসায়নিক পদার্থ দিয়ে একটা কোষ তৈরি হয়েছে। ঠিক আছে, রাসায়নিক পদার্থে কোষ তৈরি হয়েছে, এবার সেই কোষ থেকে আস্তে আস্তে কি হয়েছে, এই প্রাণের সঞ্চার করছে। তো সেইটা বলছে, এটা প্রথম। প্রথম সীমাবদ্ধতা গেল, 2 নম্বর সীমাবদ্ধতা চলে এসেছে। 2 নম্বর। তো আমরা কি বললাম একটু আগে, যে যে সকল মানে জীবই কি কোষীয় না, সকল জীবই কোষীয়, মানে কোষ দিয়ে সকল জীব গঠিত, তাই তো? কোষ দিয়ে সকল জীব গঠিত। সকল, ওকে। সো এই তথ্য যদি সঠিক হয় যে কোষ দিয়ে সকল জীব গঠিত, তাহলে ভাইরাসের বেলায় কিন্তু এই তত্ত্বটা কিন্তু খাটে না। কার বেলায়? ভাইরাস। ভাইরাসের বেলায় এই তথ্য খাটবে না। ঠিক আছে, কেন খাটবে না? কারণ ভাইরাস গঠিত হয়েছে কি নিয়ে? দুইটা জিনিস দিয়ে। প্রথম কথা বলেছে যে ভাইরাস হলো অকোষীয়। ভাইরাসের সংজ্ঞায় কিন্তু আমরা বলছি ভাইরাস কি? অকোষীয়। এই একটা তথ্য। তারা হলো নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। তার মানে ভাইরাস যদি অকোষীয় হয়ে থাকে আর কি, সো যারা অকোষীয়, তাহলে অকোষীয় হতে পারে, ভাইরাস হলো অকোষীয়, তাহলে আবার এখানে আমরা বলছি কোষ দিয়ে সকল জীব গঠিত। তার মানে কি, এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে ভাইরাস অকোষীয়, তার মানে কোষ ছাড়াও জীব গঠিত হতে পারে আর কি। মানে সেটা হলো এই কোষ তত্ত্বকে কিন্তু অপোজ অপোজ করে দিচ্ছে, যে এই কোষ তত্ত্বের এই জায়গাটা কি আছে, ভুল আছে। তো বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও আর কি, এখন যেটা বললাম আর কি, বুঝতে পারছো কিনা? শিমুল ঠিক বলছো, যে 4.6 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী তৈরি হয়েছিল এবং পৃথিবীর সৃষ্টি 1.2 বিলিয়ন বছর পর জীবের উদ্ভব ঘটে আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। সো হ্যাঁ, তো আহ, হ্যাঁ, মিমও বলছে বুঝতে পারছো, ভেরি গুড। তো আমরা আসলে বুঝলাম আর কি, যে দুইটা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম আর কি। আরো আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা আলোচনা করবো, ধীরে ধীরে যাচ্ছে আর কি। তো প্রথম পয়েন্টে আমরা বললাম কি, যে এই এই একই পয়েন্টেই কিন্তু কথা ছিল, সকল মানে কোষ দিয়ে সকল জীব গঠিত। তো আমরা বলতেছি যে পৃথিবীর উৎপত্তি হয়েছিল 500 কোটি বছর আগে, বা 460 কোটি বছর, বা 475 কোটি বছর আগে।
আর প্রাণের উদ্ভব ছিল 120 কোটি বছর পূর্বে। 120 কোটি বছর পূর্বেও প্রাণ ছিল না আর কি। ঠিক আছে, তাহলে যদি কোষ নাই থাকে তাহলে মানে ওদের হিসাব মতে যে কোষ যদি জীব সৃষ্টি হয় তাহলে আগে থেকেই হলো, বা জীব থেকে যদি জীব সৃষ্টি হয় আর কি। ধরো এক জীব থেকে আরেক জীব সৃষ্টি হয় আর কি। তো সেক্ষেত্রে কি লাগবে, আগে থেকে একটা জীবে উপস্থিত থাকতে হবে। আগে থেকে তো জীব ছিল না আর কি, তাহলে কিভাবে উদ্ভব হবে? ওরা হলে এই কথাটা বলছে আর কি। তাহলে সেক্ষেত্রে এই তত্ত্বটাকে তারা কি বলছে, অপোজ করে দিচ্ছে আর কি এই তত্ত্বটাকে। হ্যাঁ, 2 নম্বর বললাম যে যে সকল জীব কোষ দিয়ে শুধু গঠিত হয় তা না, কিছু কিছু জীব আছে অকোষীয় হতে পারে। অকোষীয়, যেমন আমরা কি দেখলাম, ভাইরাস, তারা অকোষীয় হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 3 নম্বরে বলছে যে এই যে মানে পূর্বের কোষ মানে পূর্ববর্তী কোষ থেকে পরবর্তী কোষ তৈরি হয়। ধরো আগে একটা কোষ ছিল, এই কোষটা এখান থেকে দেখো এই ভাগ হয়ে সে 2টা আরো কোষ তৈরি হয়েছে। ওকে, এটা তো বুঝতে পারতেছো। প্রশ্ন হলো যে এই কোষটা কোথা থেকে আসলো? এই কোষটা কোথা থেকে আসলো তারা থিওডরসন কিন্তু, বা ওই যে কোষ মতবাদ তত্ত্বে বা কোষ তত্ত্বে কিন্তু এটা ব্যাখ্যা করে দিতে পারেনি যে প্রথম কোষটা কোথা থেকে আসছে। হ্যাঁ? তারা বলল যে পূর্বের কোষ থেকে পরের কোষ হয়। ধরো এই কোষ থেকে এই 2টা আসছে, এখন এই 2 থেকে এই 2টা আসছে, এই 2টা থেকে এই 2টা আসছে। বুঝলাম, ভালো বুঝলাম। এরপর দেখো আবার এটা থেকে এই 2টা আসছে, এবার যেতেই থাকবে। প্রশ্ন হলো যে প্রথম কোষটা কোথা থেকে আসছে, সেটার ব্যাখ্যা কিন্তু তারা দিয়ে দিতে পারেনি। তো আধুনিক সায়েন্স যেটা বলে, যদিও এটা আসলে বিবর্তনবাদীরা বলে, আমরা বলি না। ধর্মীয় সেন্সে কিন্তু এটা আবার হবে না। তো ধর্মীয় সেন্স আবার ভিন্ন চিন্তা করে আর কি। তো বিবর্তনবাদী যারা আর কি, তারা বলে যে কোষ আসলে তৈরি হয়েছে, অটোমেটিকলি তৈরি হয়েছে, বিভিন্ন রাসায়নিক পদার্থ নিউক্লিক অ্যাসিড এগুলো দিয়ে তৈরি হয়েছে আর কি। তো এই হলো বিষয় আর কি, আশা করি বুঝতে পারছো আর কি। সো এবার আসো তার পয়েন্টে চলে যাচ্ছে। 4 নম্বর পয়েন্টে আমরা চলে যাচ্ছি আর কি। এখানে আমরা আলোচনা করবো যে হ্যাঁ কোষ তত্ত্ব মতে তারা একটা মত দিয়েছে আর কি, যে সকল কোষ সকল কোষে কি থাকবে, একটা স্পেশাল জিনিস থাকবে, সেটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস। এখন তোমরাই বলো, সকল কোষে কি নিউক্লিয়াস থাকে? হ্যাঁ? সকল কোষে কি নিউক্লিয়াস থাকে? তাহলে তো এই কোষ তত্ত্বের এই মতবাদটাও কি ছিল, ভুল ছিল। তো তারা বলছে যে সকল কোষে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। কিন্তু আসলে কি সকল কোষে নিউক্লিয়াস থাকে না? সকল কোষে নিউক্লিয়াস থাকে না। 5 নম্বর, তো কোষ তত্ত্ব আরও বলছে যে নিউক্লিয়াস কি থাকে, ওই নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন এবং কোষ ঝিল্লি দ্বারা কি থাকে, আবৃত থাকে, অর্থাৎ আবরণ থাকবে, নিউক্লিয়াসের আবরণ থাকবে। কিন্তু আমরা কি দেখছি যে আদি কোষ যারা, তাদেরকে কি থাকে, নিউক্লিয়াসই তো থাকে না, আর নিউক্লিয়ার মেমব্রেন তো পরের কথা আর কি। সো এগুলো কি থাকে না? থাকে না। সেক্ষেত্রে তাদের কিন্তু থাকে না, আদি কোষে বলে এগুলো থাকে না। খুশি? ক্লিয়ার? মেমব্রেন থাকবে না। আর এখানেও এক্সাম্পল কি হবে, এক্সাম্পল যেমন ব্যাকটেরিয়া, আদি কোষ। আদি কোষে কি নেই? সরি, কি নেই আদি কোষে? আদি কোষে তো নিউক্লিয়াস নেই। ওকে, তো এই হলো বিষয়। এই 5 নম্বর পয়েন্ট এটা গেলো, আশা করি বুঝতে পারছো। লাস্ট পয়েন্টে যেটা বলছে এটা সহজ আর কি, 6 নম্বর পয়েন্ট, যে বলছে যে সকল কোষে মানে একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকবে, এরকম বলছে আর কি। অলওয়েজ কি থাকবে, একটা কোষে একটা নিউক্লিয়াস থাকবে। কিন্তু আমরা অনেক কোষে দেখছি যে কোনো কোনো কোষের ক্ষেত্রে কি হয়, একাধিক নিউক্লিয়াস থাকে, থাকে না এরকম একাধিক নিউক্লিয়াস। তো তখন আমরা কি বলি, সিনোসাইড বলি না? সিনোসাইড বলি, হ্যাঁ। ধরো এখানে একটা নিউক্লিয়াস, এখানে আরেকটা নিউক্লিয়াস, হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে, এরকম এখানে কিন্তু 4টা নিউক্লিয়াস, হ্যাঁ। মানুষের মতো দেখা যাচ্ছে অনেকটা। তো যাই হোক, বড় করে দিই। তো তাহলে একটা কোষে কি থাকতে পারে, একাধিক নিউক্লিয়াস থাকতে পারে আর কি। কি হতে পারে এটা? কাকে দেওয়া যায় নামটা? ধরো এটা হলো মোস্তারি, হ্যাঁ। মোস্তারি আছে কিনা জানি না, ধরো এটা মোস্তারি। ওকে, যাই হোক। তো যেটা বলছিলাম আর কি, তাহলে দেখো এরকম মানে নিউক্লিয়াস কিন্তু একাধিক, একটা কোষে একাধিক থাকতে পারে। তো সেই ধরনের কোষকে আমরা কি বলি, সিনোসাইড কোষ বলেছি, সেটা আমরা জানি আর কি। সো এরকম যদি হয়,
তো এই তত্ত্ব কিন্তু সেটা ভুল ব্যাখ্যা করে গেছে যে একটা কোষে একটা নিউক্লিয়াস থাকবে, কিন্তু আমরা জানি যে একটা কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে আর কি। আশা করি বুঝতে পারছো। জীবে একাধিক নিউক্লিয়াস থাকে এটা না বলি আমরা, কারণ আসলে জীব বলতে তো আসলে সেটা এককোষী হতে পারে, আবার বহুকোষী হতে পারে। তো এককোষী বলাই না, হ্যাঁ মানলো তোমারটা, কিন্তু যদি বহুকোষী, ধরো আমাদের মতো আর কি, কোটি কোটি কোষ আছে শরীরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে আছে জীবে একাধিক কোষ আছে। আসলে কোষে একাধিক নিউক্লিয়াস থাকবে, তো জীবে একাধিক নিউক্লিয়াস না বলে বলবো কি কোষে একাধিক কি থাকে, নিউক্লিয়াস থাকে। তো যাই হোক, এই হলো বিষয়, আশা করি বুঝতে পারছো। সো এই 6টা পয়েন্ট আমরা আলোচনা করলাম আর কি, যে সীমাবদ্ধতাগুলো কি কি। আমরা বললাম যে জীব থেকে জীব তৈরি হয় বা কোষ দিয়ে জীব গঠিত আর কি, সেটা মানে তারা বলতেছে কি এটা হলো সীমাবদ্ধতা। এই কারণে, কারণ হলো যে পৃথিবী সৃষ্টির পর থেকে কিন্তু জীব ছিল না, এবং যেহেতু মাত্র 1.120 কোটি বছর আগে জীবের উদ্ভব করছে আর কি, তার মানে কি, তো জীব যখন ছিল না, তাহলে জীব থেকে জীব আসার কোনো প্রশ্ন ওঠে না, তারা সেটা বলছে আর কি। 2 নম্বর পয়েন্টে বলছে যে যে সকল জীবই কোষ দিয়ে গঠিত, ভালো কথা, কিন্তু অনেক জীবিত আছে যারা কিনা কোষীয় না, যেমন হলো ব্যাকটেরিয়া, তারা অকোষীয় জীব। তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই কোষ তত্ত্ব কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি। তারপরে বলা হয়েছে যে 3 নম্বর পয়েন্টে যে আগের কোষ থেকে পরের দুটো কোষ, পরে কোষ তৈরি হয়েছে আর কি। তো আগের প্রথম কোষটা কোথা থেকে আসছে সেটা তারা ব্যাখ্যা দিতে পারেনি আর কি। 4 নম্বর বলছে যে মানে সকল কোষ নিউক্লিয়াস দিয়ে গঠিত আর কি, কিন্তু আমরা জানি অনেক কোষই আছে যার কোনো নিউক্লিয়াস নেই। 5 নম্বর বলছে যে সকল নিউক্লিয়াসই কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে, কিন্তু আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখি আর কি, যে তার হলো নিউক্লিয়ার মেমব্রেন নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই আর কি। তো সেটা হতে পারে আর কি। তো তার মানে এটাও কিন্তু তার সীমাবদ্ধতা। 6 নম্বরে গিয়ে বলছে যে একটা কোষে একটাই মাত্র নিউক্লিয়াস থাকবে, কিন্তু আমরা জানি যে একটা কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। সো এইগুলো হলো মানে তোমার কোষ তত্ত্বের সীমাবদ্ধতা, যেগুলোর ব্যাখ্যা টিউডর সোয়ান এবং স্লাইডেন স্লাইডেন দিয়ে যেতে পারেনি। সো এই হলো বিষয়। হ্যাঁ, এই আয়শা বলেছো যে সিনোসাইড বলে যেমন ডাবের পানি, ভেরি গুড, মনে আছে তোমার, তাই না? তারপরে সো পরবর্তী টপিক্সে আমরা চলে যাবো। সো এই টপিক্সে আশা করি কোনো সমস্যা নেই তোমাদের, হ্যাঁ? শিমুল বলছে শৈবাল হয় কি, শৈবাল হলো তোমার মানে ইয়ার উদাহরণ আর কি, 5 নম্বরের উদাহরণ আর কি, হ্যাঁ? সিনোসাইড না, শৈবাল হলো 5 নম্বরের উদাহরণ হবে আর কি। 5 নম্বরে আমরা কি বললাম, যে আদিকোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তো শৈবালে অনেক সময় কি থাকতে পারে, মেমব্রেন নাও থাকতে পারে আর কি, শ্যাওলা যেটা আর কি। তো যাই হোক, এই হলো তোমার আমাদের এটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেল। একটু ডিফিকাল্ট মনে হতে পারে আর কি, বাট একটু রিডিং দিলেই কিন্তু তোমাদের এটা মনে থাকবে আর কি। খুব বেশি ডিফিকাল্টও কিন্তু না, ঠিক আছে? তো চলো যাই, এবার আমরা সংজ্ঞা দেবো হলো কোষ নিয়ে কথা বলবো, কোষের সংজ্ঞা দেবো, সেটা নিয়ে আমরা চলে যাই সামনের দিকে। কোষের সংজ্ঞা, তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ে আসছো যে লোই ও সিকেস বি, লোই এবং সিকেস বি, এরা দুজন কিন্তু এই কোষের সংজ্ঞা দিয়েছে, খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে আর কি। সেটা আমি চিত্রের মধ্যে তোমাদের দেখাই আর কি, যে কোষ হলো জীবদের গঠন ও কাজের এক, অর্থাৎ ক্ষুদ্রতম, যে জীবের হলো কি কার্যকরী একক, সেই কোষ, এবং সেই একটা কি অর্ধভেদ্য পর্দা, এই পর্দাটা হলো অর্ধভেদ্য, কিছু পদার্থ এর মাঝখানে আসতে পারবে আর কিছু পদার্থ আসতে পারবে না, অর্ধভেদ্য। এবং সে কি হয়, তার একটা বৈশিষ্ট্য আছে, সে স্বপ্রজনন ক্ষমতা, অর্থাৎ একটা ভেঙে কয়টা হতে পারে, দুটো হতে পারে। সো এই 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লোই এবং সিকেসবি তারা কি দিয়েছে, কোষের সংজ্ঞা দিয়েছে। তো কি বলেছে দেখো, 3টা
বৈশিষ্ট্যকে যদি আমরা হাইলাইট করি, কি কি বৈশিষ্ট্য বলছে সে? 1 নম্বর বৈশিষ্ট্য কার্যকরী একক। একক। 2 নম্বর কি বলছে? যে অর্ধগদ্য বা বৈষম্য পদ্য বলতে পারি, অর্ধগদ্যে ঝিল থাকবে। আর 3 নম্বর বলছে যে স্বপ্রজনন ক্ষম, অর্থাৎ নিজেরাই একটা কোষ থেকে ভেঙে 2টা কোষ হতে পারে। তো এই 3টা বৈশিষ্ট্য যদি থাকে কোনো কোষের মাঝখানে, তাকেই আমরা কি বলতে পারবো? কোষ বলতে পারবো। ঠিক আছে, কোষ হতে হলে 3টা বৈশিষ্ট্য আমাদের কি হবে? মানতে হবে আর কি, তাকে আমরা কোষ বলবো। তো আশা করি বুঝতে পারছো কোষের সংজ্ঞাটা। আরো কোনো কনফিউশন থাকলে একটু জানাতে পারো। জীবদেহের হলো কার্যকরী একক হবে, অর্ধবদ্ধ ঝিল্লি দ্বারা আবৃত থাকবে এবং হলো স্বপ্রজনন ক্ষম। তখন তাকে আমরা কি বলবো? কোষ বলবো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এবার চলো আমরা পরবর্তী সংজ্ঞা চলে যাচ্ছে আর কি। কোষবিদ্যা কি? তো সিম্পল কথা, এটার মানে ওইখানে যাচ্ছে, বোর্ডে আছে না, ডিরেক্টলি যাবো। কোষ নিয়ে জীববিজ্ঞানে যে শেখায়, আলোচনা, গবেষণা সবকিছু করা হয় সেটা কি? কোষবিদ্যা। সাইটোলজি, ইংলিশে বলে সাইটোলজি, বাংলা বলে কোষবিদ্যা। সো এখানে হতে পারে যে কোষের অঙ্গাণুগুলোর যে আঙ্গিক গঠন, রাসায়নিক গঠন, ভৌত গঠন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কোষ বিভাজন নিয়ে আলোচনা হতে পারে। এই সব কোষের নিয়ে জীববিজ্ঞানে যে শেখা আলোচনা হবে সেটা কি? কোষবিদ্যা, সাইটোলজি। তো সাইটোলজি কিন্তু আর কোষতত্ত্ব ভিন্ন জিনিস। মানে কোষ তত্ত্ব হলো সাইটোলজির একটা অংশ, কিন্তু মাথায় রেখে এটা। সো এই হলো বিষয়। সো আরো টুকটাক কিছু বিষয় আছে কিন্তু, যে তোমাদের যদি বলে যে কোষের আয়তনের দিক থেকে ধরো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ তোমরা অনেকে জানো, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো কিন্তু। দেখি কমেন্টস করে জানাও তো কে কে জানো যে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি, সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি, সবচেয়ে লম্বা কোষ কোনটি। দেখি পারো কিনা তোমরা। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কি? সবচেয়ে বড় কোষ কোনটি? মানে দেখা যায়, খালি চোখেই দেখা যায় কোষটা, দেখা যায় না, খাওয়াও যায়। হ্যাঁ। আর শেষে গিয়ে আমরা কি বললাম? সবচেয়ে লম্বা কোষ কোনটি? তো এই 3 ধরনের কোষ। ওকে, তোমরা কমেন্টস করতে থাকো, আমি লিখতে থাকি। সবচেয়ে ছোট কোষ যেটা, মাইকো প্লাজমা, মাইকোপ্লাজমা গ্যালেসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালেসেপ্টিকাম। হ্যাঁ, মাইকোপ্লাজমা গ্যালেসেপ্টিকাম, আই হবে গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা গ্যালেসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালেসেপ্টিকাম, শুধু মাইকোপ্লাজমা মনে রাখলে হবে আর কি। সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। উট পাখির ডিম। আর সবচেয়ে লম্বা কোষ কোনটা? স্তন্যপায়ী প্রাণীদের স্নায়ু কোষ। এটা মোটামুটি 1 মিটার পর্যন্ত হতে পারে আর কি। 1 মিটার, এত লম্বা হতে পারে আর কি। সেই হলো তোমার 3 ধরনের, অর্থাৎ সবচেয়ে ছোট, সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা কোষ নিয়ে আমরা কথা বললাম। অনেকে কমেন্টস করছে। মিম বলছে যে উট পাখির ডিম বড় কোষ, ভেরি গুড। নসিব বলছে উট পাখির ডিম সব থেকে বড় কোষ, ভেরি গুড। সো এই হলো মোটামুটি, এইগুলো নিয়ে আলোচনা শেষ হয়ে গেল। এবার চলে যাই, দেখি আর কিছু আলোচনা করা যায় কিনা।
কোষের প্রকারভেদ, হ্যাঁ। তো অবস্থান, গঠন, কার্য, প্রণালী এই সব কিছুর ভিত্তি করে কোষের প্রকারভেদ করা যায়। তো আমরা এখানে তোমাদের যেটা শেখাবো শুধু হলো একটি শেখাবো, সেটা হলো যে গঠনের উপর ভিত্তি করে, হ্যাঁ, কিভাবে গঠিত হয়েছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে? হ্যাঁ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ হবে কয়রকম? 2 রকম। একটা হলো আদি কোষ, আর 2 হলো প্রকৃত কোষ। তো এগুলো তোমরা সকলেই জানো আর কি। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই প্রশ্নটা এসে থাকে যে আদিকোষী এবং প্রকৃতকোষী, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে আর কি। ওকে, তো প্রথমে সংজ্ঞা দিয়ে ফেলি আমরা, আদিকোষ কারা এবং প্রকৃত কোষ কারা সেটার সংজ্ঞা দিয়ে ফেলি আর কি। কমেন্টস দেখে নিই। ওরে সাইজটা সহকারে বলে ফেলছে আর কি। সবচেয়ে জান্নাত বলছে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাজমা, আর বৃহত্তম কোষ লোকটাকে ডিম। ভেরি গুড। আয়সা আবার ডায়ামিটার সহকারে বলে ফেলছে। ভেরি গুড। ভেরি গুড। তো এখন আমরা আলোচনা করবো যে আদিকোষ, হ্যাঁ, আদিকোষ নিয়ে কথা বলি। আদিকোষ, আদিকোষ। তো সিম্পলি সংজ্ঞা দর্শন, আমি যদিও তোমাদের ইন্টারমিডিয়েট এভাবে শেখাই, 2টা পয়েন্ট নিয়ে কথা বলি। এক হলো যে নিউক্লিয়াসটা কেমন, আর কোষের মাঝখানে কোনো অঙ্গাণু আছে কিনা। অঙ্গাণু, এই দুইটা দিয়েই কিন্তু সংজ্ঞাটা দেওয়া যায় আদিকোষ এবং প্রকৃত কোষ। তো আসলে বেসিক্যালি কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু সংজ্ঞাটা হচ্ছে। কারণ আমি বললাম তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হলো 2 রকম, একটা আদিকোষ হলো প্রকৃত কোষ। তো যাদের ক্ষেত্রে হলো নিউক্লিয়াস সুগঠিত থাকবে না তারা হলো আদিকোষী, আর যাদের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত থাকবে তারা হলো প্রকৃত কোষী। একদম পিন পয়েন্টে কিন্তু সংজ্ঞা দেওয়া যেতে পারে। বিজানো কমেন্টস করছে, মাপঝোঁক নিয়ে করতে থাকো। ওকে, তো যেটা বলছিলাম আর কি। ওকে, সো তোমরা সকলে জানো আর কি আদিকোষ এবং প্রকৃত কোষের সংজ্ঞা আর কি। তাহলে আদিকোষ কারা? যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হলো আদিকোষ, আর যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে তারা হলো কি প্রকৃত কোষ। তো সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বুঝো? ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস, এগুলো ক্রোমোজোম। তো এটা এখন যেটা হলো সুগঠিত নিউক্লিয়াস নয়, এটা একটা সুগঠিত নিউক্লিয়াস। কেন? কারণ তার নিউক্লিওলাস আছে, ক্রোমোজোম আছে, তারপর কি আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে, এই জিনিসগুলো তাদের আছে আর কি। এই জন্য তারা সুগঠিত আর কি। দেখো, ধর এটা একটা ঘর, ঘরের চারপাশে কি আছে, এই যে বেড়া দেওয়া আছে আর কি। আবার ঘরের মাঝখানে যে বসার জায়গাও আছে আর কি। তো সুগঠিত ঘর বলতে পারি আমরা, তাই না? তো বিষয়টা ওটা একটা ওরকম আর কি। তো অনেক উপাদান আছে। আর যারা সুগঠিত নয় তাদের ক্ষেত্রে দেখো কি কি জিনিস থাকে না আর কি। ধরো এই যে দেখো, প্রথম কি দেখবে না, ঘরের বেড়াই থাকবে না, দেখছো? নিউক্লিয়ার মেমব্রেন নাই। আর কি নাই? আরো নাই হলো মাঝখানে কি নিউক্লিয়াসও নাই। ঠিক আছে, সো এগুলো নাই, শুধু এই টাইপের আর কি। মানে মনে হচ্ছে ঘরের মধ্যে এই ক্রোমোজোম শুধু আছে, কিন্তু যে প্রোটেক্ট দেওয়ার মধ্যে কেউ নেই, মানে উন্মুক্ত আছে। সো এইটাই কোষের মাঝখানে থাকবে, ধরো এটা একটা কোষ।
কোষের মাঝখানে এটা থাকবে এবং সাইটোপ্লাজমের সাথে কি থাকবে, তারা সংযুক্ত অবস্থা থাকবে, মানে ওরকম আলাদা কোনো ভাগ নেই তাদের। তো এটা হলো আদি কোষ। তো আশা করি সকলে বুঝতে পারছো। এক্সাম্পল যেমন ব্যাকটেরিয়া। শিমুলের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, সে বলতেছে যে দেখতে পাচ্ছে না। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি আমাকে? শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। আশা করি শুনতে পাচ্ছ, হ্যাঁ, ক্লিয়ারলি আশা করি শুনতে পাচ্ছ। ওকে, ঠিক আছে। সো এখন আসো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি আর কি। যদি নসিব কমেন্টস করছে যে শুনতে পাচ্ছে, তার মানে সবাই শুনতে পাচ্ছে বোঝা যাচ্ছে আর কি। তো প্রোক্যারিওটের মধ্যে হলো ব্যাকটেরিয়া, এক্সাম্পল হিসেবে নিতে পারো। আর ইউক্যারিওটিতে অর্থাৎ প্রকৃত কোষের কি, মানে সকল উদ্ভিদ প্রাণী যারা আছে আর কি, বিশেষ করে উন্নত ধরনের উদ্ভিদ প্রাণী যারা আছে তারা। সো এখন আসো খুবই ভাইটাল একটা কোশ্চেন, খুবই পরীক্ষা এসে থাকে, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এই হলো আদি কোষ, এই হলো প্রকৃত কোষ। দুটার মধ্যে পার্থক্য, তো তোমরা নিজেরই কিন্তু অনেকগুলো পার্থক্য বের করে ফেলতে পারবে। প্রথম ধরন হলো কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেমন? হ্যাঁ, নিউক্লিয়াস কেমন? এদের ক্ষেত্রে কি হবে? সুগঠিত নয়, সুগঠিত নয়। আর এর ক্ষেত্রে নিউক্লিয়াস কি হবে? সুগঠিত। ওকে, একজনের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের ক্ষেত্রে হলো কি নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃত কোষে আদি কোষে বলে সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রকৃত কোষে বলতে গেলে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান আছে আর কি। ওকে, 2 নম্বর নিউক্লিয় আবরণ। নিউক্লিয় আবরণ, এটা আসলে একই কথা হয়ে যায়, যদিও এটার ক্ষেত্রে আবরণ নেই, নিউক্লিয়ার আবরণ আছে নেই, আর এর ক্ষেত্রে কিছু নিউক্লিয়ার আবরণ আছে আর কি, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত আছে আর কি। ওকে, তো এবার আসো পরের পয়েন্টে চলে যাচ্ছি আমরা। এগুলো খুব সহজ, মানে এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তোমাদের সমস্যা হওয়ার কথা না। কোষীয় অঙ্গাণু, হ্যাঁ, পরেরটা কোষীয় অঙ্গাণু লিখো। তো এদের ক্ষেত্রে কি আদি কোষের মধ্যে শুধুমাত্র কে থাকে? কোষীয় অঙ্গের মধ্যে কে থাকে? রাইবোজোম, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর এদের হলো রাইবোজোম সহকারে সকল, রাইবোজোম সহ সকল অঙ্গাণু। ঠিক আছে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু তাদের উপস্থিত থাকে আর কি। তো ইন জেনারেল তোমাদের যেগুলো মনে আসে সেগুলো লিখে দিলে হবে। ওকে, আচ্ছা, ওকে, তারপরের দিকে সামনে এগোই। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ, অনেকে কমেন্টস করছো যে স্যার বুঝতে পারতেছি। ওকে, তো এই পর্যন্ত আসলাম আর কি। এদের রাইবোজোম কি থাকে, তো নর্মালি চিন্তা করো তোমরা আসলে মূল দুইটা জিনিসটা আমি আগেই লিখে দিয়েছিলাম, যে নিউক্লিয়াস কেমন আর হলো কোষীয় অঙ্গাণু আছে কিনা। এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু এদের অনেক কিছু লেখা যায়। তো এই যে আবার রাইবোজোম থেকে কিন্তু আরেকটা পয়েন্ট তৈরি করা যায়, যেমন ধরো কি আছে এদের, এদের ক্ষেত্রে কি থাকে, রাইবোজোম কেমন ধরনের হয়? 70s ধরনের হয়। আর এদের ক্ষেত্রে কি হয়? 70sও থাকে, আবার অথবা 80sও থাকবে আর কি। দুইটা কিন্তু থাকে। তো এটা একটা পার্থক্য হতে পারে আর কি, এটা একটা পার্থক্য হতে পারে। ওকে, তারপর ওরা যেটা বলছে আর কি, যে
সালোক সংশ্লেষণের জন্য আদিকোষে কি কোনো অঙ্গাণু থাকে? বলো। থাকবে না। সালোক শোষণের জন্য আলাদা কোনো অঙ্গ থাকবে না আর কি। ঠিক আছে, আদিকোষ, প্রকৃতি কোষ। আদিকোষের বেলা কি হয়েছে, মানে সালোক সংশ্লেষণ এবং শোষণের জন্য মানে আলাদা আলাদা কোনো অঙ্গ থাকবে, কোষীয় অঙ্গাণু থাকবে না। বাট প্রকৃতি কোষের বেলা কি থাকবে, আলাদা আলাদা কিন্তু অঙ্গাণু আছে। যেমন হলো যে সালোক সংশ্লেষণের কাজ করে কি, ক্লোরোপ্লাস্ট করে, যাদের আছে আর কি, তারা ক্লোরোপ্লাস্টই কাজ করে দেবে। আর শ্বসনের কাজটা কি করবে, মাইটোকন্ড্রিয়া, করে দেবো। কিন্তু এটা কিন্তু স্পেসিফিক, কিন্তু এই অঙ্গাণুগুলো এই কাজগুলি করতে, কিন্তু এদের বেলা কিন্তু স্পেসিফিক না, কে করতেছে তার কোনো হিসাব নেই আর কি। সো এই হলো বিষয়। আচ্ছা, তো এবার আদিকোষের বেলা ক্ষেত্রে ক্রোমোজোম কেমন থাকে? ক্রোমোজোম কি সুগঠিত থাকে? না, সুগঠিত ক্রোমোজোম থাকে না। ক্রোমোজোম থাকতে পারে, মানে কোষের মাঝখান, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এর মাঝখানে এখানে ছড়াই আছে, এটা এখান থেকে ক্রোমোজোম আছে, সেভাবে থাকতে পারে। বাট প্রকৃত কোষের বেলা কি, জটিল ধরনের ক্রোমোজোম থাকে, জটিল, হ্যাঁ? জটিল ধরনের ক্রোমোজোম থাকে, হ্যাঁ? জটিল ধরনের ক্রোমোজোম তাদের বিদ্যমান থাকবে আর কি। ওকে, এবার আসো আদিকোষের বেলায়। আদিকোষের বেলায় কি তাদের কোষ বিভাজনটা কেমন ঘটে? কোষ বিভাজন তোমরা বলো, কোষ বিভাজন কিভাবে ঘটে? আদিকোষের কোষ বিভাজন হলো অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস, এই প্রক্রিয়া তাদের কোষ বিভাজন ঘটে আর কি। তোমরা এখানে চাইলে লিখতে পারো কোষ বিভাজন। আর এদের ক্ষেত্রে হলো কি, মাইটোসিস ও মিয়োসিস। মাইটোসিস ও মিয়োসিস, এই প্রক্রিয়া তাদের কি হবে, কোষ বিভাজন হবে। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। আরো অনেকগুলো লেখা যায় আর কি, যেমন এদের ক্ষেত্রে কি ভ্যাকুয়াল থাকে না, ওদের ক্ষেত্রে ভ্যাকুয়াল থাকে, সেটা একটা লিখতে পারো। তারপরে এদের ডিএনএটা কেমন ধরনের, হ্যাঁ, সরল প্রকৃতির ডিএনএ, আর ওদের হলে একটি জটিল প্রকৃতির ডিএনএ থাকে, এরকম আমরা বলতে পারি কি। হ্যাঁ, ঠিক আছে। আর শেষে গিয়ে আমরা কি দেবো, এক্সাম্পল দেবো। সো এক্সাম্পলটা একটু মাথায় রাখো, অনেকগুলো হয়ে গেছে ওখানে, 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। শেষে গিয়ে আসলে এক্সাম্পল দাও, এদের উদাহরণটা কি হবে? উদাহরণ হবে কি, ব্যাকটেরিয়া। এটার বেস্ট এক্সাম্পল ব্যাকটেরিয়া। আদিকোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া। ওকে, নীলাভ সবুজ শৈবাল হতে পারে, কিন্তু প্রকৃত কোষ হলো কি, মানে সকল উন্নত উদ্ভিদ প্রাণী। অবশ্যই কি হবে, উন্নত উন্নত উদ্ভিদ প্রাণী আর কি। এরা হবে কি, এদের এক্সাম্পল আর কি। হ্যাঁ, সো এই হলো মোটামুটি আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আমি শুধু একবার হালকা একটু হাইলাইটস করে যাই। কি প্রথম বললাম যে আদিকোষের, বললাম কি এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর এদের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন আছে। এদের ক্ষেত্রে কোষীয় অঙ্গনের মধ্যে শুধু রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গন নেই। আর ওদের ক্ষেত্রে কি আছে, রাইবোজোম সহ সকল কোষীয় অঙ্গন আছে। এদের রাইবোজোম হলো কি ধরনের, 7 টেস ধরনের, ওদের রাইবোজোম হলো কি 7 টেস অথবা 8 টেস ধরনের হতে পারে। তারপরে শিখলাম যে এদের হলো কি, মানে শ্বসন অঙ্গ এবং সালোক সংশ্লেষণের যে অঙ্গ থেকে আলাদা আলাদা কোনো অঙ্গ থাকে না আদিকোষে বলা। বাট প্রকৃত কোষে বলে কি থাকে, শ্বসনের জন্য মাইটোকন্ড্রিয়া এবং সালোক সংশ্লেষণের জন্য কি আছে, ক্লোরোপ্লাস্ট নামক আলাদা অঙ্গাণু রয়েছে আর কি। তো এখানে আমরা পরে পড়লাম কি যে এদের ক্রোমোজোমটা হলো কি জটিল না, সরল ধরনের আর কি। ঠিক আছে, আর এটা হলো কি জটিল ধরনের কি থাকে, ক্রোমোজোম বিদ্যমান থাকে আর কি। আর এই ক্ষেত্রে করলাম কোষ বিভাজন আদিকোষে বলে অ্যামাইটোসিস প্রক্রিয়া, আর প্রকৃত কোষে বলে কি মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়া তাদের কি কোষ বিভাজন হয়ে থাকে আর কি। আবার উদাহরণ হিসেবে দিচ্ছি, এদের হলো ব্যাকটেরিয়া, ওদের হলো কি উদ্ভিদ প্রাণী, উদ্ভিদ প্রাণী, বিশেষ করে উন্নত প্রাণী বা উদ্ভিদ, এরা হলো এই প্রকৃত কোষের উদাহরণ হয়ে থাকবে। তো এই হলো মোটামুটি আমাদের এটারও শেষ হয়ে গেল আর কি। সো আজকে মনে হয় আমরা এই পর্যন্ত রাখি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করবো, পরবর্তী টপিকস আর কি। তো এখন হলো যে এই ক্লাসে আর কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টস করে জানাও, আমরা আজকে এখানে রেখে দেবো আর কি। সকলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। আর আজকের নোটটা তোমরা তো পেয়েছো তাই না? আজকে যে নোটটা দিয়েছি, তো সেই নোটটা কেমন হয়েছে একটু কমেন্টস করে সেটাও আমাকে জানাবা।
যে নোটটা কেমন হচ্ছে, এটা তোমাদের উপকার হচ্ছে কিনা। আজকে যে নোটটা দিয়েছি আগের অধ্যায়ের যে নোটটা দিয়েছি, এটা তোমাদের জন্য কোনো উপকার হচ্ছে কিনা সেটা আমাকে জানাবো। আর এটার নোটও তৈরি হচ্ছে আর কি, ক্লাসের সাথে সাথে নোটও তৈরি হয়ে যাচ্ছে আর কি। তো একটু কমেন্টস করে জানাও কার কোনো সমস্যা আছে কিনা, আমরা ক্লাস শেষ করে দেবো। নসিব আয়সা যে বললো ডাবের পানি, ওইটা বুঝলাম না। ও ডাবের পানি হলো, বলছে যে একটা নিউক্লিয়াস মানে কোষের মাঝখানে যদি অনেকগুলো নিউক্লিয়াস হয় তখন তাকে বলে সিনোসাইট কোষ বলে। আর এইভাবে যে একটা কোষের মাঝখানে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে কি হচ্ছে, মানে এইভাবেই ডাবের পানি তৈরি হয় আর কি। তো এখানে কি হয়, যখন ডাবের পানি তৈরি হয়, খেয়াল করে দেখো যে সাধারণ যখন কোষ বিভাজন হয়, ধরো একটা নিউক্লিয়াস আছে, সেই একটা থেকে যখন দুইটা হবে আর কি, তখন কি হয় দেখো, এখানে যে সাইটোপ্লাজম যা ছিল অর্ধেক এখানে চলে আসে, আর অর্ধেক চলে যায় এই কোষে চলে আসলো, অর্ধেক এখানে চলে আসে, নিউক্লিয়াস অর্ধেক এখানে চলে আসলো, অর্ধেক মানে দুইটা হয়ে গেল। তাহলে এই সাইটোপ্লাজম কিন্তু দেখো ভাগ হয়ে যাচ্ছে। সাইটোপ্লাজম কি তরল পদার্থ আর কি, তরল ধরনের আর কি, জেলির ন্যায় স্বচ্ছ পদার্থ আর কি, তার এখানে চলে আসছে। কিন্তু দেখো যদি এরকম হয় যে একটা কোষ থাকলো, তার সাইটোপ্লাজম বিভাজন করতে না, শুধু নিউক্লিয়াস একটা ছিল, এখন দুইটা হয়ে গেলো, দুটো থেকে কয়টা হলো, চারটা হয়ে গেলো, চারটা থেকে কয়টা, আটটা হলো। কিন্তু দেখো এতে করে দেখো এর ভিতরে যে লিকুইডগুলো ছিল, সেই লিকুইডগুলো কিন্তু মানে ভাগে অন্য কোষে যেতে পারতেছে না, যেন কোষটা বড় হতে হতে হচ্ছে আর কি, তার মানে লিকুইড তৈরি হচ্ছে। তো এইভাবে কি হয়, ডাবের পানি তৈরি হয়, সেটা একটু বোঝাতে চাইছে। আশা করি নসিব বুঝতে পারছো। আচ্ছা, জান্নাত বলছো যে স্যার বুঝতে পারছি, ভেরি গুড। তারপরে মিম বলছো যে স্যার বুঝতে পেরেছি, ভেরি গুড। হ্যাঁ, শীট নিয়েও একটু কমেন্টস করে জানাবা, সেই শীটের ব্যাপারটা। তো যাই হোক, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। সো আশা করি সকলে ক্লাসটা বুঝতে পারছো, এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো।